লেখো অভিকেন্দ্র বল সেন্ট্রিপিটাল ফোর্স। দেখো যে কোনো জিনিস, যে কোনো বস্তু বা যে কোনো কণার যদি ত্বরণ থাকে তাহলে অবশ্যই সেখানে একটা ফোর্স থাকবে, কারণ আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্রে ফোর্স মানে হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন। ফোর্স মানে মাস ইনটু অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাক্সেলারেশন যদি কোনো একটা পার্টিকেলের ক্ষেত্রে আমরা পাই তাহলে অবশ্যই সেই পার্টিকেলের উপরে একটা ফোর্স থাকবে। তাহলে আমরা এবার লিখব সেন্ট্রিপিটাল ফোর্স। দেখো সেন্ট্রিপিটাল ফোর্স এটা কি বলছে, যে আমরা কি দেখলাম যে একটা পার্টিকেল যখন সার্কুলার মোশন এক্সিকিউট করছে, ইউনিফর্ম সার্কুলার মোশন, যে একটা পার্টিকেল এরকম একটা আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে পার্টিকেলটা যখন আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি ওমেগা হয় তাহলে আমরা দেখছি অ্যাট এনি ইনস্ট্যান্ট ওর ট্যানজেনশিয়াল একটা ভেলোসিটি থাকছে ট্যানজেন্ট বরাবর, সেটা হচ্ছে ভি। তাহলে অ্যাট এনি ইনস্ট্যান্ট এ বি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল, অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ওমেগা আর ট্যানজেনশিয়াল ভেলোসিটি ভি, যার ফর্মুলা আমরা জানি ভি ইজ ইকাল টু আর ওমেগা। এবার আমরা কি শিখলাম, যে একটা পার্টিকেল যখন সার্কুলার পাথে ঘুরছে ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটিতে, তখন টুয়ার্ডস দি সেন্টার অফ দ্য সার্কেল ওর একটা অ্যাক্সেলারেশন থাকছে এ। তাহলে যেটাকে আমরা বলছি সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। তার ফর্মুলা আমরা কি পেয়েছি, এ ইজ ইকাল টু ওমেগা স্কোয়ার আর। তাহলে কেন্দ্র বরাবর, কেন্দ্রের দিকে যদি ওর একটা ত্বরণ থাকে তাহলে অবশ্যই কেন্দ্র অভিমুখে একটা ফোর্স আসবে। কেন্দ্র অভিমুখে যদি কারো একটা অ্যাক্সেলারেশন থাকে, একটা পার্টিকেল যে কিনা ইউনিফর্ম সার্কুলার মোশন এক্সিকিউট করছে, তার যদি টুয়ার্ডস দ্য সেন্টার একটা অ্যাক্সেলারেশন কাজ করে, যেটাকে বলছি সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, অভিকেন্দ্র ত্বরণ, তাহলে অবশ্যই কেন্দ্র অভিমুখে একটা ফোর্স আসবে, যে ফোর্সকে আমরা বলবো সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স এফ ইজ ইকাল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। ফোর্স মানে মাস ইন্টু অ্যাক্সেলারেশন। আমরা অ্যাক্সেলারেশন পেয়েছি ওমেগা স্কোয়ার আর, তাহলে ফোর্স হয়ে গেল এম ওমেগা স্কোয়ার আর। বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি, দেখো ভি ইজ ইকাল টু আর ওমেগা। তাহলে এখান থেকে ওমেগা কি হয়, ভি বাই আর। তাহলে ওমেগার জায়গায় যদি ভি বাই আর বসাও তাহলে এম ভি স্কোয়ার বাই আর। এভাবেও তুমি ফোর্সটাকে লিখতে পারো। তাহলে একটা পার্টিকেল যখন ইউনিফর্ম সার্কুলার মোশন এক্সিকিউট করবে তখন সেই পার্টিকেলের ওপরে টুয়ার্ডস দ্য সেন্টার একটা অ্যাক্সেলারেশন থাকবে, যেটা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, এবং সেই অ্যাক্সেলারেশন থেকে ওই পার্টিকেলের ওপরে একটা ফোর্স আসবে এম ভি স্কোয়ার বাই আর বা এম ওমেগা স্কোয়ার আর, যেটাও কাজ করবে টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কুলার পাথ। এই ফোর্সটাকে আমরা বলবো অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপিটাল ফোর্স। মনে রাখবে যে কোনো সমবৃত্তীয় গতির ক্ষেত্রে সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে ম্যান্ডেটারি। সেন্ট্রিপিটাল ফোর্স যদি না থাকে বা না প্রোভাইড করা যায় কোনো একটা পার্টিকেলকে বা কোনো একটা বস্তুকে, তাহলে সেই পার্টিকেল বা সেই বস্তু কখনোই সমবৃত্তীয় গতি সম্পন্ন করবে না। যখন যেখানে যে কোনো পার্টিকেল বা যে কোনো বস্তু যদি ইউনিফর্ম সার্কুলার মোশন এক্সিকিউট করে তাহলে অবশ্যই সেই বস্তুটার ওপরে বা সেই পার্টিকেলের ওপরে এই সেন্ট্রিপিটাল ফোর্স এম ভি স্কোয়ার বাই আর কিংবা এম ওমেগা স্কোয়ার আর, এই যে ফোর্সটা এটা কাজ করছে। উইদাউট দিস সেন্ট্রিপিটাল ফোর্স ইউনিফর্ম সার্কুলার মোশন ইজ নট পসিবল। তাহলে এগুলো লিখে রাখো, একটু পয়েন্টস টু বি রিমেম্বার বলে মনে রাখার বিষয়। 1 নম্বর দিয়ে লেখো যে কোনো বস্তু বা কণা সমবৃত্তীয় গতি সম্পন্ন করলে সেই বস্তু বা কণার ওপর সর্বদা অভিকেন্দ্র বল ক্রিয়া করবে। যে কোনো বস্তু বা কণার সমবৃত্তীয় গতি সম্পন্ন করলে সেই বস্তু বা কণার ওপর সর্বদা অভিকেন্দ্র বল ক্রিয়া করবে। when a particle or a body execute uniform circular motion, when a particle or a body execute uniform circular motion, then
there is always a centripetal force act on the particle or body, then there is always a centripetal force act on the particle or the body. তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স যদি না থাকে বা না দিতে পারি আমরা, তাহলে কোনোদিনই আমরা ইউনিফর্ম সার্কুলার মোশন প্রডিউস করতে পারবো না। এটা খুব ভালো করে মনে রাখবে। যেখানে যে কোনো পার্টিকেল, যে কোনো বস্তু যারা সমবৃত্তীয় গতি সম্পন্ন করছে, সেখানে সবসময় সেন্ট্রিপিটাল ফোর্স অবশ্যই কাজ করছে। 2 নম্বর পয়েন্টে দেখো, সেন্ট্রিপিটাল ফোর্স ইজ অ্যাক্টস, centripetal force is centripetal force acts towards the center along the radius of the circular path. Centripetal force acts towards the center along the radius of the circular path. অভিকেন্দ্র বল ব্যাসার্ধ বরাবর বৃত্তপথের কেন্দ্র অভিমুখে ক্রিয়া করে। অভিকেন্দ্র বল ব্যাসার্ধ বরাবর বৃত্তপথের কেন্দ্র অভিমুখে ক্রিয়া করবে। সেন্ট্রিপিটাল ফোর্স অ্যাক্টস অ্যালং দ্য রেডিয়াস টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কুলার পাথ। 3 নম্বর পয়েন্টে দেখো, সেন্ট্রিপিটাল ফোর্স ইজ পারপেন্ডিকুলার উইথ ট্যানজেনশিয়াল ভেলোসিটি। এই যে ট্যানজেনশিয়াল ভেলোসিটি, তার সাথে সেন্ট্রিপিটাল ফোর্সটা সবসময় কী হবে? পারপেন্ডিকুলার। সেন্ট্রিপিটাল ফোর্স ইজ পারপেন্ডিকুলার উইথ রেসপেক্ট টু দি ট্যানজেনশিয়াল ভেলোসিটি। অভিকেন্দ্র বল স্পর্শকীয় বেগ, অভিকেন্দ্র বল স্পর্শকীয় বেগের সাথে লম্বভাবে ক্রিয়া করে। অভিকেন্দ্র বল স্পর্শকীয় বেগের সাথে লম্বভাবে ক্রিয়া করে। সেন্ট্রিপিটাল ফোর্স অ্যাক্টস পারপেন্ডিকুলার টু দি ট্যানজেনশিয়াল ভেলোসিটি বা উইথ রেসপেক্ট টু ট্যানজেনশিয়াল ভেলোসিটি। সো centripetal force is called no work force. So centripetal force is called no work force. তাই অভিকেন্দ্র বলকে বলা হয় কার্যহীন বল। অভিকেন্দ্র বলকে বলা হয় কার্যহীন বল। যখনই কোনো ভেলোসিটি আর ফোর্স পারপেন্ডিকুলার হবে, ফোর্স আর ভেলোসিটি যদি পারপেন্ডিকুলার হয়, তার মানে অবশ্যই ফোর্স ডিসপ্লেসমেন্টের সাথেও পারপেন্ডিকুলার। ফোর্স যদি ভেলোসিটির সাথে পারপেন্ডিকুলার হয়, তাহলে অবশ্যই ফোর্স ডিসপ্লেসমেন্টের সাথেও পারপেন্ডিকুলার হবে। আর তোমরা জানো যে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট যদি পারপেন্ডিকুলার থাকে, তাহলে সেই ফোর্সকে বলা হয় নো ওয়ার্ক ফোর্স, কার্যহীন বল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অভিকেন্দ্র বল সেন্ট্রিপিটাল ফোর্স ভেলোসিটির সাথে লম্ব পারপেন্ডিকুলার, সেই জন্য সেন্ট্রিপিটাল ফোর্সকে বলা হয় কার্যহীন বল। যে অভিকেন্দ্র বল স্পর্শকীয় বেগের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে, তাই অভিকেন্দ্র বলকে বলা হয় কার্যহীন বল। তাই অভিকেন্দ্র বলকে বলা হয় কার্যহীন বল বা নো ওয়ার্ক ফোর্স। ফোর্স আর ভেলোসিটি পারপেন্ডিকুলার হলে সেগুলোকে বলে নো ওয়ার্ক ফোর্স। তার মানে যখন একটা পার্টিকেল বৃত্তপথে ঘুরছে, তখন সেই পার্টিকেলটার উপরে অভিকেন্দ্র বল কাজ করছে, কিন্তু সেই অভিকেন্দ্র বল কোনো কার্য করছে না, এটা নো ওয়ার্ক ফোর্স। এবং যেহেতু এখানে কোনো কার্য হচ্ছে না, তার ফলে যে পার্টিকেলটা সমবৃত্তীয় গতি সম্পন্ন করছে, যেটা ইউনিফর্ম সার্কুলার মোশন এক্সিকিউট করছে, তার যে লিনিয়ার কাইনেটিক এনার্জি, রৈখিক গতিশক্তি, সেটার কোনো পরিবর্তন হবে না। যেহেতু কোনো কার্য হচ্ছে না, ফলে এখানে গতিশক্তির কোনো পরিবর্তন হয় না। তো নেক্সট পয়েন্টে লিখে রাখো, সিন্স দেয়ার ইজ নো ওয়ার্ক ডান বাই দ্য সেন্ট্রিপিটাল ফোর্স, সিন্স দেয়ার ইজ নো ওয়ার্ক ডান বাই দি সেন্ট্রিপিটাল ফোর্স, সো দেয়ার ইজ নো চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি of the particle. So there is no change of kinetic energy of the particle. Execute uniform circular motion. Execute uniform circular motion.
যেহেতু অভিকেন্দ্র বল একটি কার্যহীন বল, যেহেতু অভিকেন্দ্র বল একটি কার্যহীন বল, তাই সমবৃত্তীয় গতি সম্পন্নকারী কণার, সমবৃত্তীয় গতি সম্পন্নকারী কণার গতিশক্তির কোনো পরিবর্তন হবে না। সমবৃত্তীয় গতি সম্পন্নকারী কণার গতিশক্তির কোনো পরিবর্তন হয় না। তাহলে যেহেতু এখানে কোনো কার্য হচ্ছে না, ফলে ওয়ার্ক ডান না হওয়ার জন্যে কাইনেটিক এনার্জির কোনো পরিবর্তন হবে না, কাইনেটিক এনার্জিটাও কনস্ট্যান্ট থাকবে। তাহলে এই বিষয়গুলো সেন্ট্রিপিটাল ফোর্সের সম্বন্ধে আমাদের মনে রাখতে হবে। এবার দেখো আমি কি বললাম, যে যেখানেই ইউনিফর্ম সার্কুলার মোশন হবে, যেখানেই তুমি দেখবে যে একটা ইউনিফর্ম সার্কুলার মোশন হচ্ছে, সেখানে অবশ্যই সেন্ট্রিপিটাল ফোর্স আছে, সেখানে অবশ্যই সেন্ট্রিপিটাল ফোর্স আছে। দেখো তাহলে আমি যেটা বললাম যে একটা পার্টিকেল যখন ইউনিফর্ম সার্কুলার মোশন এক্সিকিউট করছে, তখন সেখানে সবসময় সেন্ট্রিপিটাল ফোর্স আছে। সেন্ট্রিপিটাল ফোর্স ছাড়া কোনো ইউনিফর্ম সার্কুলার মোশন হবে না। তো জাস্ট দু একটা এক্সাম্পল দেখো। আমরা কি দেখি, যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, তাই না? যে ধরো আমাদের সোলার সিস্টেমে কি আছে, এটা হচ্ছে সান। তো এই সূর্যের চারিদিকে একটা নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে পৃথিবী কি হচ্ছে, ঘুরছে, এটা হচ্ছে আর্থ। তাহলে আর্থ রিভলভ অ্যারাউন্ড দ্য সান ইন এ পার্টিকুলার অরবিট অফ রেডিয়াস আর। ধরো এই অরবিটটার রেডিয়াস আর। তাহলে এই যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এটা হচ্ছে একটা ইউনিফর্ম সার্কুলার মোশন, সমবৃত্তীয় গতি। তাহলে এখানেও কিন্তু সেন্ট্রিপিটাল ফোর্স আছে। এবার প্রশ্ন হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্সটা কে দিচ্ছে? সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। এই যে সান আর এই যে আর্থ, এদের মধ্যে কি আছে? গ্র্যাভিটেশনাল ফোর্স। সূর্য পৃথিবীকে আকর্ষণ করছে মহাকর্ষীয় বলে, এবং এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন দ্য সান অ্যান্ড আর্থ প্রোভাইড সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘুরছে একটা নির্দিষ্ট কোনো কক্ষপথে, সেখানে যে অভিকেন্দ্র বল সেটা কে সাপ্লাই করছে? সাপ্লাই করছে গ্র্যাভিটেশনাল ফোর্স, মহাকর্ষীয় বল বিটুইন দ্য সান অ্যান্ড আর্থ। পৃথিবী আর সূর্যের মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স রয়েছে, মহাকর্ষীয় বল, সেই গ্র্যাভিটেশনাল ফোর্স তোমাকে এই সেন্ট্রিপিটাল ফোর্সটা সাপ্লাই করে। তার কারণে পৃথিবী ঘুরতে পারে সূর্যের চারিদিকে। যদি সূর্য পৃথিবীকে আকর্ষণ না করে, তাহলে এই সেন্ট্রিপিটাল ফোর্স সাপ্লাই আসবে না, সেক্ষেত্রে পৃথিবীও আর সূর্যের চারিদিকে ঘুরবে না। তাহলে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তার কারণ সূর্য পৃথিবীকে অ্যাট্রাক্ট করে উইথ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সটাই হচ্ছে এখানে সেন্ট্রিপিটাল ফোর্স। আবার দেখো, তোমরা অ্যাটমিক স্ট্রাকচার পড়েছো, পরমাণুর গঠন। সেখানে কি পড়েছো, যে একটা পরমাণুর নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের চার্জ কি হয়? প্লাস জেডি। নিউক্লিয়াসের চারিদিকে এরকম একটা অরবিট থাকে আর ব্যাসার্ধের। সেই অরবিটে কি হয় না, ইলেকট্রন, যার চার্জ কত? -e ইলেকট্রন এই নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে। তাহলে একটা কোনো পরমাণুতে ইলেকট্রনগুলো এই যে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে, সেখানেও কিন্তু এই সেন্ট্রিপিটাল ফোর্স দরকার। এই সেন্ট্রিপিটাল ফোর্সটা কে দিচ্ছে? সেখানে দেখো এই যে নিউক্লিয়াস, এটা প্লাস চার্জ, ইলেকট্রন মাইনাস চার্জ। এই নিউক্লিয়াস কি করছে? ইলেকট্রনকে আকর্ষণ করে, প্লাস মাইনাসকে অ্যাট্রাক্ট করে বাই দ্য কুলম্বস ফোর্স অফ অ্যাট্রাকশন। এই নিউক্লিয়াস পজিটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ চার্জ। তো নিউক্লিয়াস ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে বাই দ্য কুলম্বস ফোর্স। তোমরা পড়েছো কেমিস্ট্রিতে কুলম্বস ফোর্সের ফর্মুলাটা, সেটা হচ্ছে Ze²/r²। ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের যে কুলম্বস ফোর্স অফ অ্যাট্রাকশন, সেটা হচ্ছে Ze²/r²। এই যে কুলম্বস ফোর্স, এটাই সাপ্লাই করে সেন্ট্রিপিটাল ফোর্সকে, mv²/r-কে। তাহলে নিউক্লিয়াস ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করছে উইথ দিস কুলম্ব ফোর্স। এই কুলম্বস ফোর্স সাপ্লাই দিচ্ছে কাকে? সেন্ট্রিপিটাল ফোর্সকে। ফলে ইলেকট্রনটা
নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে পারে। যেখানেই তুমি দেখবে ইউনিফর্ম সার্কুলার মোশন, সেখানেই মনে রাখবে যে এই সেন্ট্রিপিটাল ফোর্সটা অবশ্যই আছেই। কোনো না কোনোভাবে সেন্ট্রিপিটাল ফোর্স আমরা সাপ্লাই পাচ্ছি। যেমন সিম্পল, তুমি ধরো দড়ি দিয়ে একটা ঢিল, একটা ছোট পাথরের টুকরো বা একটা ঢিলকে দড়ি দিয়ে বেঁধে তুমি ঘোরাচ্ছ দড়িটাকে, সুতো দিয়ে বা দড়ি দিয়ে একটা পাথরের টুকরোকে বেঁধে আমরা ঘোরাচ্ছি। তাহলে এই যে ঘোরাচ্ছি পাথরের টুকরোটাকে, তাহলে সেখানেও কিন্তু সেন্ট্রিপিটাল ফোর্স আছে। সেখানে কে দিচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স? সেটা হচ্ছে দড়ির টান। তুমি দড়ি দিয়ে বেঁধে যখন একটা পাথরের টুকরোকে ঘোরাবে, তখন দড়িতে বা সুতোতে একটা টান কাজ করবে। সেই টেনশন ইন দ্য থ্রেড প্রোভাইড দ্য সেন্ট্রিপিটাল ফোর্স, এবং সেই সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য ঢিলটা সার্কুলার পাথে ঘুরবে। তাহলে যেখানেই ইউনিফর্ম সার্কুলার মোশন হবে সেখানেই অবশ্যই সেন্ট্রিপিটাল ফোর্স থাকবে। এবার দেখো যে একটা পার্টিকেল যখন ইউনিফর্ম সার্কুলার মোশন এক্সিকিউট করে, তখন কিন্তু সেখানে অনেক রকম ফোর্স কাজ করে। শুধু যে সেন্ট্রিপিটাল ফোর্স আছে তা কিন্তু নয়, সেন্ট্রিপিটাল ফোর্স ম্যান্ডেটরি, এটা অবশ্যই আছে। এর সাথে আরও কিছু ফোর্স সেখানে অ্যাড হয়। যখনই কোনো একটা পার্টিকেল ইউনিফর্ম সার্কুলার মোশন এক্সিকিউট করে, তখন সেখানে সেন্ট্রিপিটাল ফোর্সের সাথে আরও কিছু ফোর্স অ্যাড হয়, আরও কিছু ফোর্স সেখানে অ্যাড হয়। তো কি কি ফোর্স অ্যাড হয় সেগুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করি, তো দেখো, ধরো একটা অনুভূমিক বৃত্তাকার পথ, এটা একটা হরাইজন্টাল সার্কুলার পাথ, এটা হচ্ছে সেন্টার অফ দ্য সার্কেল। আমি একটা পাথরের টুকরোকে ধরো এটা একটা পাথরের টুকরো, এটাকে আমরা সুতো দিয়ে বেঁধে এই অনুভূমিক বৃত্তপথে ঘোরাচ্ছি। এই বৃত্তটার রেডিয়াস আর। একটা পাথরের টুকরোকে সুতো দিয়ে বেঁধে আমরা অনুভূমিক বৃত্তপথে ঘোরাচ্ছি। তাহলে এই যে পাথরের টুকরোটা, তার মাস যদি m হয়, তাহলে এই ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে কি আছে? সেন্ট্রিপিটাল ফোর্স। সেটাকে ধরো FC দিয়ে লিখলাম। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স এটা আমরা বের করেছি। আমি নোটেশনটা দিচ্ছি F সাফিক্স C ফর সেন্ট্রিপিটাল। তার ফর্মুলা কি? mv²/r, অথবা আমরা লিখতে পারি m⍵²r। তাহলে m ভরের একটা পাথরের টুকরোকে সুতো দিয়ে বেঁধে যখন আমি একটা অনুভূমিক তলে বৃত্তপথে ঘোরাচ্ছি, তাহলে এই পাথরের টুকরোটার ওপরে কেন্দ্রের দিকে টুয়ার্ডস দ্য সেন্টার আমরা এই ফোর্সটা পাচ্ছি, সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে এই ফোর্সটা কাজ করছে কার ওপরে? এই বস্তুটার ওপরে। কোন দিকে কাজ করছে? টুয়ার্ডস দ্য সেন্টার। তো আমরা জানি প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, যে কথা আমাদের নিউটন তার 3rd লতে বলে গেছে। তাহলে এই যে FC, এটা যদি অ্যাকশন হয়, এই অ্যাকশনটা গিয়ে কোথায় পড়ছে? সেন্টারে। এই বস্তুর ওপরে ফোর্সটা তৈরি হচ্ছে, বস্তু থেকে ফোর্সটা যাচ্ছে কোন দিকে? টুয়ার্ডস দ্য সেন্টার। তাহলে এই সেন্ট্রিপিটাল ফোর্স ধাক্কা মারছে কাকে গিয়ে? সেন্টারে। সেন্ট্রিপিটাল ফোর্স হিট করবে কাকে? সেন্টারকে। তাহলে সেন্টারে গিয়ে যদি সেন্ট্রিপিটাল ফোর্স হিট করে, তাহলে এটা যদি অ্যাকশন হয়, তাহলে উল্টো দিকে আমরা তার একটা রিয়াকশান পাবো। তাহলে এই হচ্ছে রিয়াকশান, যেটা কাজ করবে কেন্দ্র থেকে বস্তুর দিকে, F∪R। এটাকে বলি আমরা সেন্ট্রিফিউগাল রিয়াকশান। এই ফোর্সটাকে আমরা বলবো সেন্ট্রিফিউগাল রিয়াকশন, F∪R। সেন্ট্রিফিউগাল রিয়াকশন ডিনোট করছি কি দিয়ে? F∪R। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে অ্যাকশন, যেটা কাজ করছে বস্তু থেকে কেন্দ্রের দিকে। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স গিয়ে ধাক্কা দিচ্ছে কাকে? কেন্দ্রকে। এটা হলো অ্যাকশন। তাহলে সেন্টার থেকে টুয়ার্ডস দ্য বডি, কেন্দ্র থেকে বস্তুর দিকে আসবে একটা রিয়াকশান, যেটাকে বলছি সেন্ট্রিফিউগাল রিয়াকশান। এবং আমরা জানি অ্যাকশন রিয়াকশানের ম্যাগনিটিউড সমান হয়। তাহলে এই সেন্ট্রিফিউগাল রিয়াকশানেরও কিন্তু ফর্মুলা হবে mv²/r, কিংবা আমরা বলতে পারি m⍵²r। তাহলে দুটো ফোর্স পেলে, সেন্ট্রিপিটাল ফোর্স, আবার একটা পেলাম সেন্ট্রিফিউগাল রিয়াকশান।
এই যে দুটো ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স বা সেন্ট্রিফিউগাল রিয়াকশন, এদের ম্যাগনিটিউড সেম এবং এদের অভিমুখ দেখো উল্টো। সেন্ট্রিপিটাল ফোর্স আছে বস্তু থেকে কেন্দ্রের দিকে, আর সেন্ট্রিফিউগাল রিয়াকশন সেটা কেন্দ্র থেকে বস্তুর দিকে। এবং এই দুটো ফোর্সকে বলি আমরা রিয়েল ফোর্স বা বাস্তব বল। এদেরকে বলি রিয়েল ফোর্স বা বাস্তব বল। কেন বাস্তব বল? কারণ এই দুটো ফোর্সের অস্তিত্ব আমরা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম থেকে বুঝতে পারি এবং এই দুটো ফোর্সের জন্য সেন্ট্রিপিটাল ফোর্স অ্যাক্সেলারেশন প্রডিউস করতে পারে। আমরা দেখেছি সেন্ট্রিপিটাল ফোর্স থেকে আমরা কি পাই? সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের ফর্মুলা আমরা কি শিখেছি? সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন দেখো এ সেন্ট্রিপিটাল ফোর্স বাই মাস করো, সেন্ট্রিপিটাল ফোর্স এমভি স্কোয়ার বাই আর, তাকে মাস দিয়ে ডিভাইড করলেই চলে আসছে অ্যাক্সেলারেশন ভি স্কোয়ার বাই আর বা ওমেগা স্কোয়ার আর। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স এটাকে বলা হয় রিয়েল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স এটাকে আমরা বলি রিয়েল ফোর্স। মনে রাখবে কেন রিয়েল ফোর্স বলছি? কারণ সেন্ট্রিপিটাল ফোর্সের অস্তিত্ব স্থির নির্দেশতন্ত্র থেকে বোঝা যায়, ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম থেকে বোঝা যায় এবং সেন্ট্রিপিটাল ফোর্স অ্যাক্সেলারেশন প্রডিউস করতে পারে, যে অ্যাক্সেলারেশনের নাম সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স এটা হচ্ছে রিয়েল ফোর্স বা বাস্তব বল। পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে সেন্ট্রিপিটাল ফোর্সকে রিয়েল ফোর্স বা বাস্তব বল বলা হয় কেন? তখন বলবে যে সেন্ট্রিপিটাল ফোর্সের অস্তিত্ব ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম মানে স্থির নির্দেশতন্ত্র থেকে বোঝা যাচ্ছে এবং সেটা একটা ত্বরণ সৃষ্টি করতে পারে, যে ত্বরণটার নাম সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। সেই জন্য সেন্ট্রিপিটাল ফোর্সকে আমরা বলছি রিয়েল ফোর্স। এইবার এখানে আরও একটা থার্ড ফোর্স আছে, তৃতীয় একটা ফোর্স আছে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট। ভালো করে লক্ষ্য করো, এই যে বস্তুটা যেটা ঘুরছে সার্কুলার পাথে, সেই বস্তুর ওপরে সেন্ট্রিপিটাল ফোর্স আছে এফসি। কোন দিকে? কেন্দ্রের দিকে। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সটা যেহেতু কেন্দ্রের দিকে কাজ করে, তাহলে এই সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য এই বস্তুটার তো মুভ করা উচিত টুয়ার্ডস দ্য সেন্টার। যে একটা বস্তু যখন সমবৃত্তীয় গতি সম্পন্ন করছে, সেই বস্তুর ওপরে একটা সেন্ট্রিপিটাল ফোর্স থাকছে অলওয়েজ। সেন্ট্রিপিটাল ফোর্স অলওয়েজ থাকে কোন দিকে? টুয়ার্ডস দ্য সেন্টার, কেন্দ্রের দিকে। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য ওই বস্তুর একটা সরণ হওয়া উচিত, বস্তুটার মুভ করা উচিত। কোন দিকে মুভ করা উচিত? কেন্দ্রের দিকে। তাহলে যদি বস্তুটা কেন্দ্রের দিকে মুভ করে ডিউ টু সেন্ট্রিপিটাল ফোর্স, তাহলে তো রেডিয়াস ক্রমশ কমবে, রেডিয়াসটা তাহলে ক্রমশ ছোট হবে। কিন্তু বাস্তবে সেটা হয় না। আমরা দেখো যখন একটা ইউনিফর্ম সার্কুলার মোশন দেখি, আমরা সব ক্ষেত্রে দেখি রেডিয়াস কনস্ট্যান্ট। যেমন ধরো একটা ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে কোনো অ্যাটমে, সেখানে অরবিটের রেডিয়াস কনস্ট্যান্ট, রেডিয়াস কিন্তু ছোট হয় না। বা পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এটা একটা ইউনিফর্ম সার্কুলার মোশন, সেখানেও রেডিয়াস অফ দ্য অরবিট কনস্ট্যান্ট। তাহলে যদি শুধুমাত্র সেন্ট্রিপিটাল ফোর্স থাকে এই বস্তুর ওপরে, তাহলে বস্তুর সরণ হবে, দ্যার ইজ এ ডিসপ্লেসমেন্ট টুয়ার্ডস দ্য সেন্টার, তাহলে রেডিয়াসটা ডিক্রিজ করা উচিত। কিন্তু প্র্যাকটিক্যালি হয় না। প্র্যাকটিক্যালি আমরা দেখি রেডিয়াস কনস্ট্যান্ট থাকে। তাহলে রেডিয়াস যেহেতু কনস্ট্যান্ট থাকে, তার মানে এটা কনফার্ম যে এই যে সেন্ট্রিপিটাল ফোর্স, এটা অপোজিট ডিরেকশানে কোনো একটা ফোর্স দিয়ে ব্যালেন্স হয়। সেন্ট্রিপিটাল ফোর্স যদি তার অপোজিট ডিরেকশানে কোনো একটা ফোর্স দিয়ে ব্যালেন্স হয়, তাহলেই একমাত্র রেডিয়াস কনস্ট্যান্ট থাকতে পারে। তার মানে একটা পার্টিকেল যখন বৃত্তপথে ঘুরবে, তখন সেই পার্টিকেল বা বস্তুর ওপর টুয়ার্ডস দ্য সেন্টার, কেন্দ্রের দিকে থাকছে সেন্ট্রিপিটাল ফোর্স। আর এই সেন্ট্রিপিটাল ফোর্সকে ব্যালেন্স করার জন্যে বস্তুর ওপরে অপোজিট টু দ্য সেন্টার, কেন্দ্রের বিপরীত দিকে, এই বস্তুর ওপরে কেন্দ্রের বিপরীত দিকে আরেকটা ফোর্স থাকে, যে ফোর্সটাকে বলি আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স। এটাকে বলি আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স। এই ফোর্সটাকে বলবো আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স। অপকেন্দ্র বল, ভালো করে খেয়াল করবে, অপকেন্দ্র বল। আর এইখানে একটা ফোর্স লিখেছিলে এফ আর,
সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল রিয়াকশন, বাংলায় বলে অপকেন্দ্র প্রতিক্রিয়া। এটা হচ্ছে অপকেন্দ্র প্রতিক্রিয়া ছিল। আর এখন যে ফোর্সটার কথা বলছি সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। নামটা যাতে গুলিয়ে না যায় এটা খেয়াল রাখবে। তাহলে আমি কি বললাম, যে একটা পার্টিকেল যখন বৃত্তপথে ঘুরছে, একটা পার্টিকেল যখন সার্কুলার পাথে রোটেট করছে, তখন সেই পার্টিকেলটার ওপরে টুয়ার্ডস দ্য সেন্টার থাকছে সেন্ট্রিপিটাল ফোর্স। এবং এই সেন্ট্রিপিটাল ফোর্সকে ব্যালেন্স করার জন্য এই সেন্ট্রিপিটাল ফোর্সটা যে ডিরেকশানে আছে অন দ্য পার্টিকেল, তার অপোজিট ডিরেকশানে একটা ফোর্স থাকে, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। এবার প্রশ্ন হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্সটা কোত্থেকে আসে, এই সেন্ট্রিফিউগাল ফোর্সটা আসবে কি করে? এই সেন্ট্রিফিউগাল ফোর্স অবশ্যই সেন্ট্রিপিটাল ফোর্সকে ব্যালেন্স করবে, এবং ব্যালেন্স করবে বলেই রেডিয়াস কি হবে, কনস্ট্যান্ট। যার ফলে আমরা দেখি একটা পার্টিকেল যখন ইউনিফর্ম সার্কুলার মোশন এক্সিকিউট করে তার রেডিয়াসের কোনো পরিবর্তন হয় না। এবার প্রশ্ন হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স কোথা থেকে আসে? মনে রাখো, খুব ইম্পর্টেন্ট কথা এটা। সেন্ট্রিফিউগাল ফোর্স, যেটাকে আমরা অপকেন্দ্র বল বলছি, সেন্ট্রিফিউগাল ফোর্স is a pseudo force। এটা হচ্ছে সিউডো ফোর্স, এটা হচ্ছে আসল কথা। এই সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে অ্যাকচুয়ালি সিউডো ফোর্স। দেখো সিউডো ফোর্স কেন? যে কোনো একটা পার্টিকেল বা একটা বডির যখন অ্যাক্সেলারেশন থাকে, আমরা বলেছিলাম যে একটা রেফারেন্স ফ্রেম যখন তার অ্যাক্সেলারেশন থাকবে তখন সেটাকে বলি আমরা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। আর নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে সবসময় সিউডো ফোর্স থাকে। তাহলে এবার ভালো করে ভাবো, যে বস্তুটা ঘুরছে বৃত্তপথে, এই যে বস্তুটা যেটা বৃত্তপথে ঘুরছে, এই বস্তুটা কিন্তু একটা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। তার কারণ একটা বস্তু যখন বৃত্তপথে ঘোরে তখন সবসময় তার একটা অ্যাক্সেলারেশন আছে, যে অ্যাক্সেলারেশনটার নাম সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। তাহলে when a body execute uniform circular motion, the body has centripetal acceleration, so the body is considered as non-inertial reference frame। তাহলে একটা বস্তু যে বৃত্তপথে ঘুরছে সে হচ্ছে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। এবং নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে সবসময় সিউডো ফোর্স থাকে। তাহলে এই যে বস্তুটা যে বৃত্তপথে ঘুরছে তার যেহেতু একটা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন আছে, তাহলে এটা হলো নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, এবং এই নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের অবশ্যই সিউডো ফোর্স থাকবে। এবং সিউডো ফোর্সটা কোন দিকে কাজ করবে? অ্যাক্সেলারেশনের অপোজিটে। তো দেখো অ্যাক্সেলারেশন কার দিকে থাকে? অ্যাক্সেলারেশন থাকে কেন্দ্রের দিকে, অ্যাক্সেলারেশনটা থাকে কেন্দ্রের দিকে। তাহলে এই যে সিউডো ফোর্সটা সেটা হবে কেন্দ্রের অপোজিটে, এবং এই সিউডো ফোর্সটাকে আমরা নাম দিয়েছি সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে এর ম্যাগনিটিউড কত হবে এবার? তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্সের ফর্মুলা দেখো, আমরা জানি সেন্ট্রিফিউগাল ফোর্সটা কি। তাহলে সিউডো ফোর্স বের করার নিয়ম কি? মাস ইন্টু অ্যাক্সেলারেশন অফ দ্য রেফারেন্স ফ্রেম। তাহলে এর মাস কত? m। আর রেফারেন্স ফ্রেমের অ্যাক্সেলারেশন মানে কোনটা? সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। এই যে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম যেটা সার্কুলার পাথে ঘুরছে তার অ্যাক্সেলারেশনটা কোনটা? সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। সো সেন্ট্রিফিউগাল ফোর্স সেটা হবে m ইন্টু a, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে m v²/r, কিংবা বলতে পারি আমরা m ω²r। তাহলে দেখো এই যে সেন্ট্রিফিউগাল ফোর্স তার ম্যাগনিটিউড আর সেন্ট্রিপিটাল ফোর্সের ম্যাগনিটিউড দেখো সেম চলে আসলো। সেন্ট্রিপিটাল ফোর্স সেন্ট্রিফিউগাল ফোর্সের ম্যাগনিটিউড সেম, এবং তারা কি হচ্ছে? অপোজিটে। সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে রিয়েল ফোর্স, আর নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম থেকে আমরা পাচ্ছি সিউডো ফোর্স যেটা অ্যাক্সেলারেশনের অপোজিটে, সেটাকে বলছি সেন্ট্রিফিউগাল ফোর্স। তো সেন্ট্রিফিউগাল ফোর্স আর সেন্ট্রিপিটাল ফোর্স দে আর অপোজিট, এবং তারা পরস্পর সমান। ফলে কি করছে? তারা একে অপরকে প্রশমিত করছে বা ক্যান্সেল করছে। সেই জন্য রেডিয়াসের কোনো পরিবর্তন হয় না, রেডিয়াস কি থাকে? কনস্ট্যান্ট। সেই জন্য আমরা সবসময় দেখি যে একটা পার্টিকেল বা একটা বডি
যখন ইউনিফর্ম সার্কুলার মোশন এক্সিকিউট করে, তখন তার রেডিয়াস সবসময় কনস্ট্যান্ট থাকে, কারণ সেন্ট্রিপিটাল ফোর্সের অপোজিট ডিরেকশানে একটা সিউডো ফোর্স কাজ করে, যেটা হচ্ছে আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স। এই সেন্ট্রিফিউগাল ফোর্স সেন্ট্রিপিটাল ফোর্সকে সবসময় ব্যালেন্স করে দেয়, ফলে রেডিয়াসের কোনো পরিবর্তন হয় না। তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স ইজ আ সিউডো ফোর্স। তাহলে পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে সেন্ট্রিফিউগাল ফোর্সকে আমরা কেন সিউডো ফোর্স বলবো? তার কারণ কি? প্রথম কারণ, সেন্ট্রিফিউগাল ফোর্স এর অস্তিত্ব একমাত্র আমরা রোটেশনাল যে রেফারেন্স ফ্রেম, সেই রোটেশনাল রেফারেন্স ফ্রেম বা বৃত্তীয় নির্দেশতন্ত্র থেকে বুঝতে পারি। অর্থাৎ যে বস্তুটা বৃত্তপথে ঘুরছে সেই বস্তুটাই কেবলমাত্র এই সেন্ট্রিফিউগাল ফোর্স তার অস্তিত্ব অনুভব করতে পারে। কোনো ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম থেকে এই সেন্ট্রিফিউগাল ফোর্সের এক্সিস্টেন্স রিয়েলাইজ করা যায় না। কোনো ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম থেকে সেন্ট্রিফিউগাল ফোর্সের অস্তিত্ব বোঝা যায় না। দেখো, তাহলে যেটা আমি বললাম যে তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স এটাকে আমরা কেন সিউডো ফোর্স বলি, যদি এরকম একটা কোশ্চেন আমাদের দেয় তাহলে আমরা বলবো প্রথম পয়েন্টে যে সেন্ট্রিফিউগাল ফোর্স এর অস্তিত্ব আমরা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম অর্থাৎ জড়ত্বীয় নির্দেশতন্ত্র থেকে বুঝতে পারি না। আমরা সেন্ট্রিফিউগাল ফোর্সের অস্তিত্ব বুঝতে পারি একমাত্র বৃত্তীয় নির্দেশতন্ত্র বা রোটেশনাল রেফারেন্স ফ্রেম থেকে। অর্থাৎ যে বস্তুটা সমবৃত্তীয় গতি সম্পন্ন করছে, যে বডিটা ইউনিফর্ম সার্কুলার মোশন এক্সিকিউট করবে, সেই বডিটাই কেবলমাত্র সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র বলের অস্তিত্ব রিয়েলাইজ করবে। একজন দর্শক যে বস্তুটাকে দেখছে সে কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্সের এক্সিস্টেন্স উপলব্ধি করতে পারবে না। যেমন একটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে। যে ধরো তুমি একটা গাড়ি করে যাচ্ছ, লক্ষ্য করবে জিনিসটা খুব ভালো করে। তুমি একটা ধরো অটো বা 4 হুইলার করে যাচ্ছ, তো দেখবে গাড়ি যখন বাঁক নেয় ডান দিকে অথবা বাঁ দিকে, কোনো একটা টার্নিং আসে, এই টার্নিংয়ের সময় যখন তোমার গাড়িটা ডান দিকে বাঁক নিচ্ছে কিংবা তোমার গাড়ি যখন বাঁ দিকে বাঁক নিচ্ছে, তুমি দেখবে গাড়ির ভেতরে তুমি যখন বসে আছো তখন তুমি গাড়ি যখন ডান দিকে বাঁক নেয় তুমি দেখবে বাঁ দিকে একটু হেলে যাও, বাঁ দিকে একটু কাত হয়ে যাও। আবার একটা গাড়ি যখন বাঁ দিকে বাঁক নেয় তখন আমরা দেখবে ডান দিকে একটু হেলে পড়ি। যে কোনো বাঁকের সময় এই ঘটনা ঘটে যে তুমি একটা 4 হুইলার বা কোনো অটোতে করে কোথাও যাচ্ছ, গাড়িটা রাইট টার্ন নিল কিংবা গাড়িটা লেফট টার্ন নিল, তো গাড়ি যেদিকে টার্ন নেবে গাড়ির ভেতরে যে প্যাসেঞ্জাররা রয়েছে, তুমি যদি প্যাসেঞ্জার হও তাহলে তুমি দেখবে গাড়ি যদি ডান দিকে বাঁক নেয় তুমি বাঁ দিকে হেলে যাচ্ছ, গাড়িটা যদি বাঁ দিকে বাঁক নেয় তুমি ডান দিকে হেলে যাচ্ছ। তাহলে অপোজিট ডিরেকশানে এই যে তুমি হেলে গেলে, তুমি কাত হয়ে গেলে, কেন গেলে? ডিউ টু সেন্ট্রিফিউগাল ফোর্স। যে যখনই গাড়িটা বাঁক নিচ্ছে গাড়ির ভেতরে যে বস্তু বা যে ব্যক্তিরা রয়েছে তাদের প্রত্যেকের ওপর সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে, তার ফলে যেদিকেও টার্ন নিচ্ছে গাড়ি আমরা তার অপোজিটে হেলে যাচ্ছি। তাহলে আমরা প্রত্যেকে সেন্ট্রিফিউগাল ফোর্সের অস্তিত্ব বুঝতে পারলাম এবং আমরা সবাই কোথায় আছি? ওই গাড়ির ভেতরে। অর্থাৎ আমরা প্রত্যেকে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের মধ্যে আছি বা রোটেশনাল রেফারেন্স ফ্রেমে আছি, তাই আমরা সেন্ট্রিফিউগাল ফোর্সটা রিয়েলাইজ করলাম। কিন্তু যদি আমি রাস্তায় দাঁড়িয়ে থাকি আর তুমি বা তোমার বন্ধু গাড়ি করে ডান দিকে বা বাঁ দিকে বাঁক নিচ্ছে, তাহলে কিন্তু তুমি তোমার বন্ধুকে দেখে এটা বুঝতে পারবে না যে তোমার বন্ধু যে গাড়ির ভেতরে আছে তার ওপরে সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে। এটা দেখে বুঝতে পারবে না। এটা অনুভব করা যাবে তখনই যখন তুমি নিজে সেই গাড়িতে চড়বে। সেজন্য আমরা বলছি যে সেন্ট্রিফিউগাল ফোর্সের অস্তিত্ব ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম থেকে রিয়েলাইজ করা যায় না, এটার অস্তিত্ব কেবলমাত্র রিয়েলাইজ করা যায় রোটেশনাল রেফারেন্স ফ্রেম থেকে। এবং এই সেন্ট্রিফিউগাল ফোর্স যার ওপরে কাজ করে সেই বস্তুর কোনো অ্যাক্সেলারেশন প্রডিউস করতে পারে না। যে বস্তুর ওপর সেন্ট্রিফিউগাল ফোর্সটা কাজ করে সেই বস্তু উইথ রেসপেক্ট টু দ্য রেফারেন্স ফ্রেম অলওয়েজ রিমেইন অ্যাট রেস্ট। দেখো, তুমি যখন গাড়ি করে যাও, গাড়ি যখন ডান দিক বা বাঁ দিকে বাঁক নেয়,
তোমার ওপরে সেন্ট্রিফিউগাল ফোর্স থাকে কিন্তু তুমি গাড়ির সাপেক্ষে স্থির, উইথ রেসপেক্ট টু দ্য কার তুমি কিন্তু স্থির অবস্থায় আছো, কিন্তু তোমার উপরে সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে বা অপকেন্দ্র বল কাজ করে। তাহলে অপকেন্দ্র বল যে বস্তুর ওপর কাজ করছে সেই বস্তুর কোনো অ্যাক্সেলারেশন প্রডিউস হয় না, সেই জন্যে আমরা সেন্ট্রিফিউগাল ফোর্সকে বলি সিউডো ফোর্স। তো এটা একটা কোশ্চেন আমাদের পরীক্ষায় আসে যে সেন্ট্রিফিউগাল ফোর্সকে আমরা কেন সিউডো ফোর্স বলি। তো এই যে এক্সাম্পলটা আমরা দিলাম, এই এক্সাম্পলগুলো দিয়ে তুমি অবশ্যই পরীক্ষায় লিখবে এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এই 3 রকমের ফোর্স আমরা পাবো, সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিফিউগাল রিয়াকশান, আর একটা ফোর্স পেলাম সিউডো ফোর্স যেটা সেন্ট্রিফিউগাল ফোর্স। এই 3 ধরনের ফোর্স ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে কাজ করে এবং এই সবকটা ফোর্সেরই দেখো আলটিমেটলি ফর্মুলা কিন্তু সেম, mv²/r কিংবা m⍵²r। দেখো এবার আমরা এই যে সেন্ট্রিপিটাল বা সেন্ট্রিফিউগাল ফোর্স সম্বন্ধে পড়লাম, অভিকেন্দ্র বল, অপকেন্দ্র বল, এবার এদের কিছু প্রয়োগ বা অ্যাপ্লিকেশান আমরা দেখব। তো প্রথমে আমরা আসছি, লেখো যে অ্যাপ্লিকেশন অফ সেন্ট্রিপিটাল ফোর্স, অ্যাপ্লিকেশন অফ সেন্ট্রিপেটাল ফোর্স, লেখো অভিকেন্দ্র বলের প্রয়োগ, অভিকেন্দ্র বলের প্রয়োগ। তো প্রথম যে প্রয়োগটা আমরা করব, লেখো প্রথমে কেস 1, সেটা হচ্ছে মোশন অফ এ সাইকেলিস্ট অন এ সার্কুলার ট্র্যাক, মোশন অফ এ সাইকেলিস্ট অন এ সার্কুলার ট্র্যাক। দেখো তোমরা প্রত্যেকেই প্রায় সাইকেল চালাতে জানো, তো লেখো যে অনুভূমিক বৃত্তপথে সাইকেল আরোহীর গতি, অনুভূমিক বৃত্তপথে সাইকেল আরোহীর গতি, মোশন অফ এ সাইকেলিস্ট অন এ হরাইজন্টাল সার্কুলার পাথ। দেখো আমরা প্রত্যেকেই সাইকেল চালাতে পারি বা 2 চাকার গাড়ি মানে মোটর সাইকেল, স্কুটার এগুলো চালাই। তো সাইকেল বা যে কোনো 2 চাকার গাড়ি চালানোর ক্ষেত্রে লক্ষ্য করবে যখন আমরা সাইকেলটা বাঁক নিই, ধরো সাইকেল সোজা চালাচ্ছি, যখন আমরা সাইকেল বা বাইক চালাই আমরা রাস্তার সাপেক্ষে উইথ রেসপেক্ট টু দ্য রোড আমরা ভার্টিক্যালি থাকি, রাস্তার সাপেক্ষে আমরা থাকি উলম্বভাবে ভার্টিক্যাল। কিন্তু যখন আমাদের সাইকেল বাঁক নেয় ডান দিকে অথবা বাঁ দিকে, সাইকেলটা যখন আমরা টার্ন করি লেফট অর রাইট, এই লেফট বা রাইট টার্ন নেওয়ার সময় দেখবে আমাদের সাইকেলটা কিন্তু ভার্টিক্যাল থাকে না। সাইকেল বলো বা 2 হুইলার মোটর সাইকেল যাই চালাও, দেখবে সেটা একটু হেলাতে হয়, ইনক্লাইন করতে হয়, সাইকেলটাকে হেলিয়ে দিতে হয়, কাত করতে হয়, তা না হলে তুমি টার্ন নিতে পারবে না, না তো লেফট টার্ন নিতে পারবে না তো রাইট টার্ন। তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে কেন হেলাতে হয়, যে আমরা একটা সাইকেল চালাচ্ছি, সাইকেলটাকে যখন রাইট টার্ন বা লেফট টার্ন নিচ্ছি তখন আমরা সাইকেলকে ভার্টিক্যালের সাথে উইথ রেসপেক্ট টু ভার্টিক্যাল সাইকেলকে আমরা একটা নির্দিষ্ট কোণে হেলিয়ে দিই। তাহলে কেন আমরা সাইকেলটাকে কাত করছি উইথ রেসপেক্ট টু দ্য ভার্টিক্যাল, কেন হেলাতে হচ্ছে? তার কারণটা হচ্ছে সাইকেলটাকে আমাকে ভার্টিক্যালের রেসপেক্টে হেলাতে হয় টু প্রোভাইড সেন্ট্রিপিটাল ফোর্স। আমরা জানি যে যখনই সার্কুলার মোশন হবে, বৃত্তপথে আমরা ঘুরব, আমাকে সেন্ট্রিপিটাল ফোর্স সাপ্লাই দিতে হবে, সেন্ট্রিপিটাল ফোর্স ছাড়া সার্কুলার মোশন পসিবল নয়। তাহলে ধরো এটা যদি একটা সার্কুলার ট্র্যাক হয়, এই সার্কুলার ট্র্যাকে একটা সাইকেল যখন বাঁক নেবে তখন কি করব আমরা, এটা যদি সাইকেল হয়, এটা ধরো তোমার সাইকেলটা ভার্টিক্যালি আছে, যেই সাইকেলটাকে তুমি এই সার্কুলার ট্র্যাকে বাঁক নেওয়াবে তখন সঙ্গে সঙ্গে তোমার সাইকেলটাকে কি করতে হবে, এই ভার্টিক্যালের রেসপেক্টে থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন করতে হবে। এই থিটাটাকে বলি আমরা লিন অ্যাঙ্গেল, থিটা হচ্ছে লিন অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন উইথ রেসপেক্ট টু ভার্টিক্যাল। তাহলে একটা সাইকেল যখন একটা সার্কুলার ট্র্যাকে বাঁক নিচ্ছে, when a circle take a turn on the circular track, তখন সাইকেলটাকে আমরা কি করছি, ভার্টিক্যালের সাথে থিটা অ্যাঙ্গেলে হেলিয়ে দিলাম, এটাকে বলে লিন অ্যাঙ্গেল। তোমরা সবাই এটা দেখেছো, তোমরা প্রায় প্রত্যেকেই হয়তো সাইকেল চালাতে পারো। তাহলে সাইকেল, মোটর সাইকেলের ক্ষেত্রে সাইকেলটাকে হেলিয়ে দিতে হয় বাঁক নেওয়ার সময়, তা না হলে সাইকেলটা টার্ন করবে না, সাইকেল স্লিপ করে পড়ে যাবে, সাইকেলের চাকা স্কিড করে চাকাটা মাটিতে।
তাহলে এবার প্রশ্ন হচ্ছে কেন এটাকে করলাম, তার কারণটা হচ্ছে এই থিটা অ্যাঙ্গেলে যদি আমরা সাইকেলকে ইনক্লাইন না করি উইথ রেসপেক্ট টু ভার্টিক্যাল, তাহলে আমরা এই টার্নটা নিতে পারবো না। কারণ এই যে টার্নটা নিচ্ছি এটা হচ্ছে একটা সার্কুলার মোশন। এই সার্কুলার মোশনের ক্ষেত্রে কি দরকার? সেন্ট্রিপিটাল ফোর্স, অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বল ছাড়া সার্কুলার মোশন হয় না। আমরা সাইকেলকে যখনই থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন করব, আমরা সঙ্গে সঙ্গে সেখানে অভিকেন্দ্র বলটা পাবো। কিভাবে পাবো? দেখো, এই যে সাইকেল যাকে আমি থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন করেছি, এই সাইকেলের চাকা কার ওপরে আছে? রাস্তার ওপরে। তাহলে রাস্তা সাইকেলের ওপরে একটা রিয়াকশান দেবে, সাপোজ রিয়াকশানটা আর। রোড বা রাস্তা সাইকেলের ওপরে একটা রিয়াকশান দিচ্ছে আর। এবার এই রিয়াকশানকে আমরা যদি কম্পোনেন্টে ডিভাইড করি, এই রিয়াকশানের দেখো দুটো কম্পোনেন্ট হবে, একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল। হরাইজন্টাল কম্পোনেন্ট হবে আর সাইন থিটা, আর ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে দেখো আর কস থিটা। এবার ভার্টিক্যাল কম্পোনেন্টের অপোজিট ডিরেকশানে থাকবে ওয়েট, যে সাইকেল চালাচ্ছে সেই সাইকেলের তো একটা ওজন আছে। তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট আর কস থিটার অপোজিট ডিরেকশানে কি আছে? ওয়েট অফ দ্য সাইকেল অ্যান্ড সাইকেলিস্ট। যে সাইকেল চালাচ্ছে সেই সাইকেল আরোহী এবং সাইকেলের মোট ওজন এমজি, যেটা আর কস থিটার অপোজিটে আছে। তাহলে এমজিকে ব্যালেন্স করবে কে? আর কস থিটা। এবার দেখো, এই যে বৃত্তাকার পথ, যে পথে সাইকেলটা বাঁক নিচ্ছে, তার সেন্টার যেদিকে, তার কেন্দ্র হচ্ছে ও। এই সার্কুলার ট্র্যাকের ও হচ্ছে সেন্টার। তাহলে টুয়ার্ডস দ্য সেন্টার আমরা একটা কম্পোনেন্ট অফ দ্য ফোর্স পাচ্ছি আর সাইন থিটা। এই যে রিয়াকশান, তার এই যে আর সাইন থিটা কম্পোনেন্ট, এটা কোন দিকে আছে? দেখো কেন্দ্রের দিকে। তাহলে এটাই হবে আমার অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপিটাল ফোর্স। আমি বলেছিলাম যে সেন্ট্রিপিটাল ফোর্স ছাড়া সাইকেল বা যে কোনো বস্তুকে আমরা বৃত্তপথে বাঁক নিতে পারবো না। তাহলে আমরা যখনই সাইকেলটাকে বৃত্তপথে বাঁক নেব, আমাদের সঙ্গে সঙ্গে এই যে আর সাইন থিটা কম্পোনেন্টটা পাবো, সেটা আমাকে সাপ্লাই দেবে সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা আমরা কি শিখেছি? এমভি স্কোয়ার বাই আর, যেটা ইজিক্যাল টু থেকে পেলাম আর সাইন থিটা থেকে। এই আর সাইন থিটা সেন্ট্রিপিটাল ফোর্স সাপ্লাই করবে। তো সেই জন্য আমাদের সাইকেলটাকে থিটা অ্যাঙ্গেলে লিন করতে হয়। লিন হচ্ছে, থিটা হচ্ছে লিন অ্যাঙ্গেল অফ দ্য সাইকেল। আমরা যদি সাইকেলটাকে থিটা কোণে না হেলিয়ে দিই, তাহলে এই যে রিয়াকশান, এটাকে আমরা কম্পোনেন্টে স্প্লিট করতে পারবো না। আর কম্পোনেন্টে স্প্লিট না করলে আমি আর সাইন থিটা পাবো না। আর সাইন থিটা না পেলে আমি সেন্ট্রিপিটাল ফোর্স পাবো না। তাহলে আমি সার্কুলার পাথে সাইকেলটাকে ঘোরাতে পারবো না। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সটাকে সাপ্লাই দেওয়ার জন্য আমার সাইকেলকে থিটা অ্যাঙ্গেলে হেলিয়ে দিতে হবে। বোঝা গেল কেন সাইকেলকে থিটা কোণে হেলাতে হয়? এবার তাহলে এখান থেকে তোমাকে যদি বলে তুমি থিটার ভ্যালু বার করো, তাহলে আমরা কি করে বের করব? 2 নম্বর ইকুয়েশনকে যদি আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে ডিভাইড করি, 2/1, তাহলে দেখো ট্যান থিটা চলে আসবে। ট্যান থিটা হবে এমভি স্কোয়ার বাই আর বাই এমজি। তাহলে এম ক্যান্সেল হলো, ট্যান থিটা হবে ভি স্কোয়ার বাই আর জি। ট্যান থিটা হলো ভি স্কোয়ার বাই আর জি, বা এখান থেকে লিখতে পারি ভি ইজিক্যাল টু রুট ওভার আর জি ট্যান থিটা। এটা হচ্ছে সাইকেলের ভেলোসিটি বেরিয়ে গেল, ভি ইজিক্যাল টু রুট ওভার আর জি ট্যান থিটা। এবার দেখো, এখন যদি আমাকে প্রশ্ন করে যে এই যে ভি সাইকেলের যে ভেলোসিটি, একটা সাইকেল যখন বাঁক নিচ্ছে, সেই বাঁক নেওয়ার সময় সাইকেলের যে ভেলোসিটি আমরা বের করলাম, এই ভেলোসিটির ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? যদি আমায় প্রশ্ন করে যে সাইকেল আমরা একটা বাঁক নিচ্ছি অন এ হরাইজন্টাল সার্কুলার পাথ, তার উপরে একটা সাইকেলকে বাঁক নিচ্ছ, তাহলে এই ভেলোসিটির ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? তো দেখো, ভেলোসিটির ম্যাক্সিমাম ভ্যালু আমরা যখন বের করতে চাইব, সেটা হচ্ছে আমাদের তখন যেটা ভাবতে হবে সেটা হচ্ছে যে ধরো এই সাইকেলটার ক্ষেত্রে, এই সাইকেলটা যখন বাঁক নেবে, এই আর সাইন থিটা,
এটা ইজিক্যাল টু কী হবে এমভি স্কোয়ার বাই আর, আর সাইন থিটা ইজিক্যাল টু হচ্ছে এমভি স্কোয়ার বাই আর, আর সাইন থিটা আমাকে যোগান দেবে সেন্ট্রিপিটাল ফোর্স। এখানে একটা জিনিস ভাববে যে এই যে সেন্ট্রিপিটাল ফোর্স এমভি স্কোয়ার বাই আর, এই এমভি স্কোয়ার বাই আর এর ম্যাক্সিমাম ভ্যালু কি হতে পারে? এমভি স্কোয়ার বাই আর এটার ম্যাক্সিমাম ভ্যালু আমরা কি পেতে পারি? দেখো আমরা জানি সাইকেলের যে চাকা, সেই চাকার মধ্যে যে টায়ার থাকে, সেই টায়ারের সাথে রাস্তার তো একটা ফ্রিকশন হবে। সাইকেলের চাকার টায়ারের সাথে রাস্তার একটা ফ্রিকশন হবে। তাহলে ফ্রিকশন হলে সেখানে অবশ্যই একটা লিমিটিং ফ্রিকশনাল ফোর্স থাকবে বা সীমাস্ত ঘর্ষণ বল, সীমাস্ত ঘর্ষণ বল। তাহলে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স কত হবে? দেখো লিমিটিং ফ্রিকশনাল ফোর্স বা লিমিটিং ফ্রিকশন আমরা ফর্মুলা জানি মিউ ইন্টু এমজি, মিউ ইন্টু এমজি, অ্যাকচুয়ালি মিউ ইন্টু নর্মাল রিয়াকশান। তো এখানে দেখো সাইকেলের রাস্তার সাথে নর্মাল রিয়াকশানটা হচ্ছে আর কস থিটা উইথ রেসপেক্ট টু দ্য সার্কুলার ট্র্যাক। যে নর্মাল রিয়াকশান আছে সেটা হচ্ছে আর কস থিটা, এবং আর কস থিটা কার সমান? এমজির সমান। আমরা জানি যে লিমিটিং ফ্রিকশানের যে ফর্মুলা হয় সেটা হচ্ছে মিউ ইন্টু নর্মাল রিয়াকশান। তো নর্মাল রিয়াকশান আর কস থিটা কার সমান? এমজি। তো লিমিটিং ফ্রিকশান হচ্ছে মিউ এমজি। তো যদি আমাকে বলে যে ফাইন্ড আউট দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি, যে একটা সাইকেলকে তুমি অনুভূমিক কোনো একটা সার্কুলার ট্র্যাকে, হরাইজন্টাল সার্কুলার ট্র্যাকে তুমি টার্ন নিচ্ছ, তাহলে সেক্ষেত্রে সাইকেলের ম্যাক্সিমাম ভেলোসিটি কত হবে? সেটা হচ্ছে কি এই যে লিমিটিং ফ্রিকশন মিউ এমজি, সেটা এই সেন্ট্রিপিটাল ফোর্স এমভি স্কোয়ার বাই আর এর সাথে সমান হবে। যে ম্যাক্সিমাম ভেলোসিটি, লেট ম্যাক্সিমাম ভেলোসিটি যদি ভি সাফিক্স এম হয়, সাইকেলটা যখন বাঁক নিচ্ছে তার ম্যাক্সিমাম ভেলোসিটি যদি ভি সাফিক্স এম হয়, তাহলে এই যে মিউ এম জি যেটা লিমিটিং ফ্রিকশন, সেটা ইজিক্যাল টু হবে সেন্ট্রিপিটাল ফোর্স মানে এমভিএম স্কোয়ার বাই আর। আমরা যদি ম্যাক্সিমাম ভেলোসিটিতে আমরা একটা সাইকেলকে বাঁক নেওয়াতে চাই, সেক্ষেত্রে সেন্ট্রিপিটাল ফোর্স সাপ্লাই হবে কোত্থেকে? ফ্রিকশনাল ফোর্স থেকে, ঘর্ষণ বলের থেকে। ঘর্ষণ বল সেক্ষেত্রে আমাকে সেন্ট্রিপিটাল ফোর্স সাপ্লাই করবে। এবার তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি ভিএম ম্যাক্সিমাম ভেলোসিটি রুট ওভার মিউ আর জি, ভিএম হবে রুট ওভার মিউ আর জি। তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভেলোসিটি। তাহলে একটা সাইকেলকে যদি আমি সর্বোচ্চ বেগে ম্যাক্সিমাম ভেলোসিটিতে কোনো একটা সার্কুলার পাথে মুভ করাই বা টার্ন করাই, তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম ভেলোসিটি যদি আমায় বের করতে হয়, তাহলে তখন মনে রাখবে যে সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করবে কে? লিমিটিং ফ্রিকশন। লিমিটিং ফ্রিকশন তোমাকে সেন্ট্রিপিটাল ফোর্স দেবে এবং সেই ভেলোসিটি হবে রুট ওভার মিউ আর জি। এটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দ্য সাইকেলিস্ট, সাইকেলের সর্বোচ্চ বেগ। তো এবার দেখো এইখানে এই সাইকেলের যে সর্বোচ্চ বেগ আমরা পেলাম, এখান থেকে এবার একটা ক্যালকুলেশন তোমায় করতে বলতে পারে পরীক্ষায়। সেটা হচ্ছে যে এই যে থিটা, এই থিটার ম্যাক্সিমাম ভ্যালু কি হতে পারে? তো আমরা একটা ফর্মুলা পেয়েছিলাম, দেখো ভেলোসিটির ক্ষেত্রে ভি ইজিক্যাল টু রুট ওভার আর জি ট্যান থিটা। তো এই ফর্মুলাটাকে যদি এবার আমরা একটু অ্যাপ্লাই করি দুটো ফর্মুলাকে, দেখো যে উই নো আমরা কি শিখেছি, ভি ইজিক্যাল টু রুট ওভার আর জি ট্যান থিটা। এটাও একটা ফর্মুলা আমরা পেয়েছি, যে ভেলোসিটি অফ দ্য সাইকেল অন দ্য সার্কুলার ট্র্যাক। তাহলে ফর ম্যাক্সিমাম ভেলোসিটি, ফর ম্যাক্সিমাম ভেলোসিটি সর্বোচ্চ বেগের জন্যে ভি সাফিক্স এম, সর্বোচ্চ ভেলোসিটি কোনটা? ভি সাফিক্স এম
আমি অ্যাঙ্গেলটা বের করব আর জি ট্যান থিটা, ভেলোসিটি আর জি ট্যান থিটা ফর ম্যাক্সিমাম ভেলোসিটি, তাহলে ভি এর জায়গায় ভিএম লেখো রুট ওভার আর জি ট্যান থিটা। তো দুটোকে যদি আমরা একটু ইকুয়াল করি দেখো, দেয়ারফর আমরা বলতে পারি আর জি ট্যান থিটা ইজ ইকাল টু মিউ আর জি, তাহলে আর জি ক্যান্সেল হলে ট্যান থিটা হয়ে যাচ্ছে মিউ। দেখো আমরা যখন ফ্রিকশন পড়েছিলাম সেখানে বলেছিলাম এই যে মিউ এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, 1। কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন কখনো 1-এর বেশি হয় না, ঘর্ষণ গুণাঙ্ক কখনো 1-এর থেকে বেশি হয় না। ফর ম্যাক্সিমাম ভ্যালু অফ থিটা, দেখো থিটার মানটা যদি আমরা বের করি, ফর ম্যাক্সিমাম ভ্যালু অফ থিটা ট্যান থিটা ইজ ইকাল টু কী হতে পারে 1, কারণ আমরা জানি মিউর ভ্যালু কখনো 1-এর বেশি হয় না, ম্যাক্সিমাম যেটা হতে পারে মিউর ভ্যালু 1 হতে পারে কিংবা 1-এর থেকে কম হয়। তাহলে মিউ যদি 1 হয় তাহলেই আমার থিটার ভ্যালু ম্যাক্সিমাম হবে, তাহলে থিটা কত হবে 45 ডিগ্রি। তাহলে একটা সাইকেলকে যখন আমরা কোনো সার্কুলার পাথে বাঁক নেওয়াবো, টার্ন করাবো সাইকেলটাকে, সেক্ষেত্রে লিন অ্যাঙ্গেলটা ম্যাক্সিমাম হতে পারে 45 ডিগ্রি। আমরা কখনোই 45 ডিগ্রির থেকে বেশি অ্যাঙ্গেলে একটা সাইকেলকে লিন করতে পারবো না উইথ রেসপেক্ট টু দ্য ভার্টিক্যাল। ভার্টিক্যালের সাপেক্ষে আমরা একটা সাইকেলকে বা কোনো দু চাকার গাড়িকে যখন বৃত্তপথে বাঁক নেওয়াবো, সেক্ষেত্রে লিন অ্যাঙ্গেলটার ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 45 ডিগ্রি, তার থেকে বেশি সম্ভব নয়। তাহলে ভেলোসিটির ফর্মুলা আমরা পাচ্ছি রুট ওভার আর জি ট্যান থিটা। যদি আমাকে ম্যাক্সিমাম ভেলোসিটি বের করতে বলে সেটা হবে রুট ওভার মিউ আর জি, এবং সেখান থেকে আমরা থিটার ম্যাক্সিমাম ভ্যালু পাবো 45 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের মোশন অফ এ সাইকেল অন এ হরাইজেন্টাল সার্কুলার পাথ।